জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 232705, কোর্সের নাম কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস, লেকচার নম্বর 5, লেকচারের শিরোনাম লজিক ডিজাইন। আমি স্বপন চন্দ্র বর্মন, প্রভাষক, লালমাটিয়া মহিলা কলেজ। আমরা যে অধ্যায় নিয়ে কথা বলছি সে অধ্যায়ের নাম লজিক ডিজাইন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কার্নো ম্যাপ এবং কার্নো ম্যাপ ব্যবহার করে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন সরলীকরণ করা যায় তা আমরা দেখব। প্রথমে আমরা দেখে নেই কার্নো ম্যাপ। কার্নো ম্যাপ 1953 সালে এম কার্নো লজিক্যাল ফাংশনকে সরলীকরণ করার জন্য ম্যাপ পদ্ধতির অবতারণা করেন। এই ম্যাপ পদ্ধতিকে কার্নো ম্যাপ পদ্ধতি বলে। উনি যে ম্যাপের অবতারণা করেন এই ম্যাপকে বলা হয় ওনার নাম অনুযায়ী কার্নো ম্যাপ। এই কার্নো ম্যাপ অনেকগুলো বর্গক্ষেত্র দ্বারা গঠিত। এই কার্নো ম্যাপ পদ্ধতি ব্যবহার করে সহজে এবং সরাসরিভাবে বুলিয়ান এক্সপ্রেশন সরলীকরণ করা যায়, যা বুলিয়ান বীজগণিতের সাহায্যে করা যায় না। বিভিন্ন ধরনের কার্নো ম্যাপ আছে, আমরা একটু দেখে নিব। প্রথমে আমরা দেখে নিব দুই চলকের কার্নো ম্যাপ। এখানে দুটি চলক, একটি এ অপরটি বি। বি চলককে অনুভূমিক বরাবর এবং এ চলককে উলম্ব বরাবর রাখা হয়েছে। এই দুই চলকের কার্নো ম্যাপ 4টি বর্গক্ষেত্র দ্বারা গঠিত। অনুভূমিক বরাবর রাখা হয়েছে বি প্রাইম বি, উলম্ব বরাবর রাখা হয়েছে এ প্রাইম এ। সুতরাং এ থেকেই বোঝা যাচ্ছে প্রথম সারির প্রথম কলামের যে বর্গক্ষেত্রটি সেই বর্গক্ষেত্রে থাকবে এ প্রাইম বি প্রাইম, এবং প্রথম সারির দ্বিতীয় কলামে বর্গক্ষেত্রটিতে থাকবে এ প্রাইম বি। দ্বিতীয় সারির প্রথম কলামের বর্গক্ষেত্রটিতে থাকবে এ বি প্রাইম। দ্বিতীয় সারির দ্বিতীয় বর্গক্ষেত্রটিতে থাকবে এ বি। এখন দেখব তিন চলকের কার্নো ম্যাপ। তিন চলকের কার্নো ম্যাপ দুই ভাবে লেখা যায়। প্রথম পদ্ধতি, অনুভূমিক বরাবর থাকবে বিসি। এখানে তিনটি ভেরিয়েবল, একটি এ, অপরটি বি আর একটি সি। অনুভূমিক বরাবর থাকবে বিসি ভেরিয়েবল এবং উলম্ব বরাবর থাকবে এ ভেরিয়েবল। অনুভূমিক বরাবর থাকবে বি বার সি বার, পরে বি বার সি, পরে বিসি, পরে বিসি বার, উলম্ব বরাবর এ বার এ। তাহলে প্রথম সারির প্রথম কলামের বর্গক্ষেত্রটিতে থাকবে এ প্রাইম, এ বার, বি বার, সি বার, এবং প্রথম সারির দ্বিতীয় কলামের বর্গক্ষেত্রটিতে থাকবে এ বার, বি বার, সি। এগুলো দেখে কি বুঝবো? বুলিয়ান এক্সপ্রেশনে এই বর্গক্ষেত্রগুলোতে যে রাশি লেখা আছে, কোন বুলিয়ান এক্সপ্রেশনে যে রাশি লেখা থাকবে সেই
রাশিটির জায়গায় আমরা 1 লিখব এবং যে রাশিটি লেখা থাকবে না বুলিয়ান এক্সপ্রেশনে সে জায়গায় আমরা 0 লিখব। অন্য পদ্ধতিতেও 3 চলকের কার্নো ম্যাপ লেখা যায়। অনুভূমিক বরাবর থাকবে সি ভেরিয়েবল, উলম্ব বরাবর থাকবে এ বি ভেরিয়েবল। অনুভূমিক বরাবর সি বার সি, উলম্ব বরাবর এ বার বি বার, এ বার বি, এ বি, এ বি বার। চার চলকের কার্নো ম্যাপ। চার চলকের কার্নো ম্যাপে অনুভূমিক বরাবর থাকবে সিডি ভেরিয়েবল, উলম্ব বরাবর থাকবে এবি ভেরিয়েবল। এখান থেকে আমরা যে কোনো বর্গক্ষেত্রে কি থাকবে সেটা আমরা বলতে পারবো। দ্বিতীয় সারির তৃতীয় কলামে যে বর্গক্ষেত্রটি থাকবে সেই বর্গক্ষেত্রে থাকবে এ বার বি সি ডি। এবার তৃতীয় সারির দ্বিতীয় কলামে যে বর্গক্ষেত্রটি থাকবে সেখানে থাকবে এ বি সি বার ডি। কোনো বুলিয়ান এক্সপ্রেশনে যে রাশিটি থাকবে সেই রাশির জায়গায় 1 হবে এবং অন্যান্য বর্গক্ষেত্রগুলোতে আমাদের 0 লিখতে হবে। এই কার্নো ম্যাপের সাহায্যে বুলিয়ান এক্সপ্রেশন সরলীকরণ করার জন্য কিছু গ্রুপ সম্পর্কে ধারণা থাকা দরকার। এখানে গ্রুপ বলতে কি বোঝাচ্ছি, কার্নো ম্যাপের সকল বর্গক্ষেত্রে আমরা 1 লিখব না। কার্নো ম্যাপের যে বর্গক্ষেত্রের সাথে বুলিয়ান এক্সপ্রেশনের কোনো রাশির মিল হবে সেই বর্গক্ষেত্রেই শুধু আমরা 1 লিখব, বাকি বর্গক্ষেত্রে আমরা 0 লিখব। এবং যে সকল 1 থাকবে কার্নো ম্যাপে সেই সকল 1 নিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্রুপ গঠন করব। কি কি ধরনের গ্রুপ হতে পারে সেই গ্রুপগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে এ কথাটা খুবই পরিষ্কার যে কার্নো ম্যাপে 0 এবং 1 থাকবে। 1 থাকবে কোন বর্গক্ষেত্রে? যে বর্গক্ষেত্রের রাশির সাথে বুলিয়ান সমীকরণের কোনো রাশির মিল হবে সেই বর্গক্ষেত্রে 1 হবে, বাকি বর্গক্ষেত্রগুলোতে 0 হবে। আর গ্রুপ গঠন হবে কি নিয়ে? 1 নিয়ে না 0 নিয়ে? গ্রুপ গঠন হবে সর্বদা 1 নিয়ে। কি কি ধরনের গ্রুপ গঠিত হতে পারে আমরা সেগুলো একটু দেখব। প্রথম আমরা দেখে নেই, এখানে সিঙ্গেল গ্রুপ বা একক, মানে একটি 1 নিয়ে একটা গ্রুপ হতে পারে। যে দেখা যাক শুধু এক জায়গায় একটা 1 আছে, আশেপাশে 0, তার মানে ওই 1 নিয়েই একটা গ্রুপ, সেটা হচ্ছে সিঙ্গেল বা একক। যেমন দেখা যাক, এটা হচ্ছে কার্নো ম্যাপ। এই কার্নো ম্যাপের 3টি বর্গক্ষেত্রে 3টি 1 আছে। এই 3টি 1 এর আশেপাশে 0 আছে, সুতরাং এই 1 নিয়ে একটা গ্রুপ, এই 1 নিয়ে একটা গ্রুপ, এই 1 নিয়ে একটা গ্রুপ। এখন তোমরা বলতে পারবো এই 1 এবং এই 1 নিয়ে গ্রুপ হয়নি কেন? গ্রুপ হবে অনুভূমিক বরাবর অথবা উলম্ব বরাবর, কোনাকুনি বা কর্নার ওয়াইজ কোনো গ্রুপ গঠিত হবে না। এই 1 এবং এই 1 অনুভূমিক বরাবর নাই এবং উলম্ব বরাবরও নাই, এরা এই কর্ণ বরাবর আছে, কর্ণ বরাবর কোনো গ্রুপ গঠিত হবে না। সুতরাং আমরা এই 3টি 1কে আইসোলেটেড 1 মানে বিচ্ছিন্ন 1, পৃথক 1 হিসাবে কনসিডার করতে পারি। আর পৃথক 1 গুলো এক একটা সিঙ্গেল গঠিত হয়। এখানে 3টি পৃথক 1 আছে, সুতরাং এখানে 3টি সিঙ্গেল গ্রুপ গঠিত হয়েছে।
এরপর আছে পেয়ার বা জোড়া। পেয়ার আমরা কাকে বলবো? আমরা বলেছি গ্রুপ হবে হয় অনুভূমিক বরাবর না হয় উলম্ব বরাবর। অনুভূমিক বা উলম্ব ভাবে পাশাপাশি দুটি বর্গের উভয়টিতে 1 থাকে, তাহলে আমরা তাকে পেয়ার বলবো। হয় অনুভূমিক বরাবর থাকতে হবে, না হয় উলম্ব বরাবর থাকতে হবে। এখানে একটু আমরা দেখে নেই। এই ওয়ান এরা উলম্ব বরাবর আছে, পাশাপাশি উলম্ব বরাবর আছে, সুতরাং এই দুই ওয়ান নিয়ে একটি গ্রুপ গঠিত হতে পারে। আবার এখানেও দেখো এই ওয়ান পাশাপাশি আছে উলম্ব বরাবর, এই দুই ওয়ান নিয়ে একটি পেয়ার গঠিত হতে পারে। দুই জোড়া, পেয়ার মানে জোড়া, মানে দুটি নিয়ে গঠিত হলে তাকে আমরা পেয়ার বলবো। আবার দেখো এই ওয়ান এবং এই ওয়ান, এই দুটি ওয়ানকে পৃথক মনে হতে পারে, বাট এই দুটি ওয়ান কখনো পৃথক নয়। এই দুই ওয়ান উলম্ব বরাবর পাশাপাশি অবস্থান করছে, সুতরাং এই দুই ওয়ান নিয়ে আবার পেয়ার গঠিত হতে পারে। এখন কোশ্চেন হতে পারে, এই দুই ওয়ান তো এই কার্নো ম্যাপের দুই মাথায়, দুই প্রান্তে, তাহলে এই দুই ওয়ান কিভাবে পেয়ার গঠন করে? একটু আমাদের মনে রাখতে হবে, সেটি হলো কার্নো ম্যাপকে ফোল্ড করা যায় বা ভাঁজ করা যায়। তাহলে এই কার্নো ম্যাপকে যদি আমরা ভাঁজ করে এই প্রান্তটা এখানে সেট করে দেই, তাহলে এই এক পাশাপাশি চলে আসবে। সুতরাং এই এক এবং এই এক নিয়ে পেয়ার গঠন করবে। আমি আবারও বলছি, কার্নো ম্যাপকে ফোল্ড করা যায়, রোল করা যায়, গোলাকার করা যায়, যে কোনো ভাবে। উলম্ব ভাবেও গোলাকার করা যাবে, ফোল্ড করা যাবে, আবার অনুভূমিক ভাবেও ফোল্ড করা যাবে। তার মানে যখনই আমরা এই কার্নো ম্যাপকে রোল করব, তার মানে এই এক পাশাপাশি চলে আসবে, সুতরাং এই এক এবং এই এক মিলে পেয়ার গঠন হবে, কারণ এই এক পাশাপাশি থাকবে উলম্ব বরাবর। এই এক উলম্ব বরাবর পাশাপাশি আছে, দেখা যাচ্ছে, সুতরাং এই দুই এক পেয়ার গঠন করছে। এরপরে আসা যাক কোয়াড। কোয়াড মানে হচ্ছে 4। আর আমি আগেই বলেছি গ্রুপ হবে অনুভূমিক বরাবর অথবা উলম্ব বরাবর। তার মানে অনুভূমিক বা উলম্ব ভাবে পাশাপাশি 4টি বর্গের উভয়টিতে সবগুলোতে 1 থাকে। 4টি বর্গের সবগুলোতে 1 থাকলে তাহলে আমরা বলবো এই 4টি এক নিয়ে কোয়াড গঠন করছে। যেমন এখানে একটি কার্নো ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। এই কার্নো ম্যাপের 4 কর্নারে 4টি এক এবং মাঝখানে 4টি এক আছে। এই মাঝখানের 4টি এক কোয়াড গঠন করছে, কারণ এই 4টি এক অনুভূমিক এবং উলম্ব বরাবর পাশাপাশি অবস্থান করছে, সুতরাং এই 4টি এক নিয়ে কোয়াড গঠিত হয়েছে। আবার ওই একই কথা আমি বলবো, সেটা হলো কার্নো ম্যাপকে আমি বলেছি ফোল্ড করা যায়। তার মানে এই কার্নো ম্যাপকে অনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর যদি আমি ভাঁজ করি, তাহলে এই 4 কর্নারের 4টি এক পাশাপাশি চলে আসবে, সুতরাং এই 4 কর্নারের 4টি এক নিয়েও কোয়াড গঠিত হবে। তার মানে এখানে দুটি কোয়াড গঠিত হয়েছে। কোয়াড মানে হচ্ছে 4। অক্টেট, অক্টেট মানে হচ্ছে 8। মানে অনুভূমিক বা উলম্ব ভাবে পাশাপাশি 8টি বর্গের সবগুলোতে এক থাকবে। পাশাপাশি 8টি বর্গের সবগুলোতে এক থাকলে এই 8টি এক নিয়ে অক্টেট গঠিত হবে। যেমন এখানে কার্নো ম্যাপের আমরা দেখতে পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় কলামের সবগুলোতে এক আছে, সুতরাং এখানে 8টি এক আছে। এই 8টি এক পাশাপাশি থাকায় এই 8টি এক নিয়ে অক্টেট গঠিত হয়েছে। তাহলে এতক্ষণ
থেকে আমরা দেখলাম সিঙ্গেল মানে হচ্ছে সিঙ্গেল গঠিত হয় একটি এক নিয়ে, পেয়ার গঠিত হয় দুটি এক নিয়ে, পাশাপাশি থাকতে হবে। আবার ভাঁজ করেও যদি পাশাপাশি থাকে তাহলেও পেয়ার গঠিত হতে পারে। তারপরে কোয়াড গঠিত হয় চারটি এক নিয়ে, সেখানে পাশাপাশি চারটি এক থাকতে হবে, অথবা ভাঁজ করার পর যদি তারা পাশাপাশি থাকে তাহলেও কোয়াড গঠিত হবে। অক্টেট গঠিত হয় পাশাপাশি আটটি এক এক জায়গায় অবস্থান করলে সেই আটটি এককে একত্রে অক্টেট বলা হবে, অথবা অক্টেট বলা হবে। তাহলে এতক্ষণ আমরা যা দেখলাম সিঙ্গেল, পেয়ার, কোয়াড, অক্টেট, এই 4 ধরনের গ্রুপে মজার বিষয় হলো 4 ধরনের গ্রুপে সিঙ্গেলে থাকে একটি এক, তার মানে পেয়ারে থাকে দুটি এক, কোয়াডে থাকে 4টি এক, অক্টেটে থাকে 8টি এক। তার মানে গ্রুপগুলো কয়টা এক নিয়ে গঠিত হয়? হয় একটি এক নিয়ে একটা গ্রুপ হতে পারে, অথবা দুটি এক নিয়ে একটা গ্রুপ হতে পারে, অথবা 4টি এক নিয়ে একটা গ্রুপ হতে পারে। অক্টেট হতে পারে 8টি এক নিয়ে। এরপরেও কোনো ইনফরমেশন আছে কিনা আমরা দেখে নিই। রিডান্ডেন্ট গ্রুপ, রিডান্ডেন্ট গ্রুপ আমরা কাকে বলবো? রিডান্ডেন্ট গ্রুপ হচ্ছে যদি কার্নোম্যাপে একাধিক গ্রুপ থাকে এবং কোনো গ্রুপের সকল সদস্য অন্য গ্রুপের মধ্যে থাকে, তাহলে সেই গ্রুপকে আমরা রিডান্ডেন্ট গ্রুপ বলবো। মানে একটি গ্রুপের সকল এক, মানে এক নিয়েই তো গ্রুপ গঠিত হয়, সেজন্য আমরা সদস্য বলতে পারি। একটি গ্রুপের সকল সদস্য অন্য গ্রুপের মধ্যে থাকলে বা অন্য গ্রুপ দ্বারা ওভারল্যাপড হলে আমরা সেই গ্রুপটাকে বলবো রিডান্ডেন্ট গ্রুপ। এখানে একটু আমরা কার্নোম্যাপে দেখে নেই। এখানে 3টি পেয়ার আছে। একটি এই এক নিয়ে একটি পেয়ার, এই এক নিয়ে একটি পেয়ার, আর এই এক এবং এই এক নিয়ে একটি পেয়ার। এই 3টি পেয়ার আছে। এই 3টি পেয়ারের মজার বিষয় হচ্ছে এই ব্লু কালারের যে পেয়ার, এই পেয়ারের দুটি সদস্যই অন্য গ্রুপের মধ্যে আছে, সুতরাং এই গ্রুপটাকে বলা হবে রিডান্ডেন্ট গ্রুপ। বাট এই প্রথমে যে গ্রুপটা আমরা দেখেছি এই এক নিয়ে যে গ্রুপ, এই গ্রুপটা রিডান্ডেন্ট গ্রুপ নয়, অথবা এই হলুদ কালারের যে গ্রুপ এটাও রিডান্ডেন্ট গ্রুপ নয়, কারণ এই গ্রুপের এই দুটি গ্রুপের সকল সদস্য অন্য গ্রুপের মধ্যে নাই। যেমন এই গ্রুপের একটি সদস্য এই গ্রুপের মধ্যে আছে, বাট এই সদস্যটা অন্য কোনো গ্রুপে নাই, সুতরাং এই দুই গ্রুপ রিডান্ডেন্ট গ্রুপ নয়। তাহলে রিডান্ডেন্ট গ্রুপ হবে এই ব্লু কালারের যে গ্রুপটি আছে, এই গ্রুপটি হবে রিডান্ডেন্ট গ্রুপ। এই রিডান্ডেন্ট গ্রুপ আমরা কখনো বিবেচনায় নেই না। রিডান্ডেন্ট গ্রুপ আমাদের বিবেচনার বাইরে রাখতে হয়। রিডান্ডেন্ট মানেই এটা বিবেচনার বাইরে। ওভারল্যাপিং গ্রুপ, ওভারল্যাপিং গ্রুপ আমরা তো বলেছি। দেখো এখানে আমাদের 3টি গ্রুপ আছে। এই 4 কর্নারের 4টি এক নিয়ে কোয়াড, এবং এই হলুদ কালারের দুটি এক নিয়ে পেয়ার, এবং এই কালারের লাল কালারের দুটি এক নিয়ে পেয়ার গঠিত হয়েছে। তার মানে এখানে 3টি গ্রুপ আছে। বাট এখানে যে দুটি পেয়ার আছে, এই দুই পেয়ারের একটি সদস্য দুই পেয়ারের মধ্যেই আছে, সুতরাং এখানে এই দুই পেয়ার ওভারল্যাপ হয়েছে। আমরা এটা বলতে পারবো এই দুই পেয়ার ওভারল্যাপিং গ্রুপ, এটা আমরা বলতে পারবো। এখন আমরা দেখব কার্নোম্যাপ সরলীকরণের কিছু নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলো একটু দেখে নিই। কার্নোম্যাপ সরলীকরণের প্রথম নিয়মটা হচ্ছে গ্রুপে 0 থাকবে না। এটা আমরা আগেই বলেছি। কার্নোম্যাপ সরলীকরণের প্রথম নিয়ম হচ্ছে কার্নোম্যাপে গ্রুপিং করতে হবে, গ্রুপ তৈরি করতে হবে, কয়টা গ্রুপ হয় দেখতে হবে।
তবে মাথায় রাখতে হবে আমরা যাদেরকে নিয়ে গ্রুপ গঠন করব কোনো গ্রুপের মধ্যে জিরো থাকবে না, জিরো নিয়ে কোনো গ্রুপ গঠন করা যাবে না। আমরা যে গ্রুপগুলো দেখেছি গ্রুপগুলো প্রথম সিঙ্গেল, পেয়ার, কোয়াড, অক্টেট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপগুলো গঠিত হবে, এই গ্রুপগুলোর মধ্যে সদস্য থাকবে হয় একটি সদস্য নিয়ে গ্রুপ গঠিত হবে, না হয় দুটি সদস্য নিয়ে গ্রুপ গঠিত হবে, না হয় চারটি সদস্য নিয়ে গ্রুপ গঠিত হবে, না হয় আটটি সদস্য নিয়ে গ্রুপ গঠিত হবে। তবে কোনো গ্রুপের মধ্যে জিরো থাকবে না। যে সেলগুলোতে 2 নম্বর নিয়ম, যে সেল বা বর্গক্ষেত্রগুলোকে সেল বলা হচ্ছে, যে সেলগুলোতে 1 থাকে সেগুলো নিয়ে গ্রুপ গঠিত হবে, সেগুলো আমরা আগেই বলেছি। এবং বলেছি একটি, দুটি, চারটি, আটটি বা 2 টু দি পাওয়ার n সংখ্যক সেল নিয়ে একটি গ্রুপ গঠিত হবে। তার মানে হয় একটি সেল নিয়ে গ্রুপ গঠিত হবে, দুটি সেল নিয়ে গ্রুপ গঠিত হবে, চারটি সেল নিয়ে গ্রুপ গঠিত হবে, আটটি সেল নিয়ে গ্রুপ গঠিত হবে, 2 টু দি পাওয়ার n, 2 টু n এর মান যে কোনো সংখ্যক হতে পারে। n এর মান 4 হলে 16 হবে, তার মানে 16টি সেল নিয়েও গ্রুপ গঠিত হতে পারে। 5 হলে যা হবে ততটি সেল নিয়েও আমাদের গ্রুপ গঠিত হবে। এখন কেউ যদি বলে 3টি এক নিয়ে কি গ্রুপ গঠিত হবে? নো, কখনো হবে না। নিয়ম হচ্ছে এটা। কয়টি এক নিয়ে গ্রুপ গঠিত হতে পারে? হয় একটি এক নিয়ে হতে পারে, দুটি এক নিয়ে হতে পারে, চারটি এক নিয়ে হতে পারে, আটটি এক নিয়ে হতে পারে, 16টি নিয়ে হতে পারে। মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক এক নিয়ে একটি গ্রুপ গঠিত হতে পারে। অন্য কোনো সংখ্যা নিয়ে এক নিয়ে গ্রুপ গঠিত হবে না। যেমন আমরা এখানে দেখো আমাদের কোয়াড আছে, এখানে গ্রুপ আছে 3টি গ্রুপ আছে, পেয়ার আছে একটি, আর কোয়াড আছে 2টি। 4 কর্নারের 4টি এক নিয়ে একটি কোয়াড, এখানে ব্লু কালারের 4টি এক নিয়ে একটি কোয়াড, এবং এই দুটি নিয়ে একটা পেয়ার দেখানো হয়েছে। যদিও এই পেয়ারের সকল সদস্য এই কোয়াডের মধ্যে আছে, সুতরাং এই পেয়ার বিবেচনায় আনবো না, তথাপি এটা বোঝানোর জন্য দেখানো হয়েছে। তার মানে আমরা এখান থেকে দেখলাম পেয়ারে 2টি থাকবে, কোয়াডে 4টি থাকবে, বা অক্টেটে 8টি থাকবে। অন্য কোনো সংখ্যা নিয়ে, অন্য কোনো সংখ্যক এক নিয়ে কখনোই এই গ্রুপ গঠিত হবে না। এর পরের যে নিয়মটি আছে সেটি হচ্ছে প্রতিটি গ্রুপ যথাসম্ভব বড় হবে। প্রতিটি গ্রুপ যথাসম্ভব বড় হবে মানে হচ্ছে, এখানে একটু খেয়াল করো, এই ব্লু কালারের যে 4টি এক আছে, এই 4টি একের মধ্যে দেখো রেড কালার দিয়ে দুটি এককে পেয়ার হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ঘটনা হলো এই 4টি এক দিয়ে এটা একটা পেয়ার, এই দুটি এক দিয়ে আরেকটা পেয়ার, এই দুটি দিয়ে আরেকটা পেয়ার, এই দুটি দিয়ে আরেকটা পেয়ার। তার মানে এই 4টি এক যে কোয়াড গঠন হয়েছে, কোয়াডের মধ্যে 4টি পেয়ার গঠিত হতে পারে, বা 4টি পেয়ার আমরা বিবেচনা করতে পারি। কিন্তু এই 4টি পেয়ার আমরা কখনোই বিবেচনায় আনবো না। কারণ হচ্ছে 4টি পেয়ার গঠন করা সম্ভব, বাট আমাদের মাথায় রাখতে হবে পেয়ার অনেকগুলো গঠিত হতে পারে, তবে আমাদের মাথায় রাখতে হবে সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে যে গ্রুপটা গঠিত হবে সেই গ্রুপটি আমাদের বিবেচনায় নিতে হবে। তাহলে এখানে 2টি এক নিয়ে তুমি পেয়ার গঠন করছো, ওকে ফাইন, কিন্তু 4টি এক নিয়ে তো ওই 4টি ওখানে যে একগুলো আছে সেখানে 4টি এক নিয়ে তো কোয়াড গঠন করা যায়, সুতরাং পেয়ার গঠন করার তো কোনো দরকার নেই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে গ্রুপ গঠন করতে হবে যথাসম্ভব বেশি সংখ্যক সদস্য নিয়ে, কম সংখ্যক সদস্য নিয়ে গ্রুপ গঠন করা যাবে না। যদি বেশি সংখ্যক সদস্য নিয়ে গঠন করা সম্ভব না হয় তাহলে একটি এক নিয়ে সিঙ্গেল গঠন করব, কোনো প্রবলেম নেই। যদি বেশি সংখ্যক এক নিয়ে গ্রুপ গঠন করা সম্ভব হয় তাহলে এই বড় গ্রুপ গঠন করতে হবে। বড় গ্রুপকে ছোট ছোট অনেকগুলো গ্রুপ হিসাবে বিবেচনা করা যাবে না। এইটাই আমরা বোঝাতে চাচ্ছি। ওকে, এর পরের নিয়মটি আমরা একটু দেখে নেই। পরে আছে গ্রুপ ওভারল্যাপ হতে পারে, ওভারল্যাপিং হতে পারে। এখানে তুমি এখানে 3টি গ্রুপের কথা বলা আছে বা দেখানো হয়েছে,
চার কর্নারের 4টি এক নিয়ে একটি কোয়াড এবং দুটি পেয়ার। এই দুটি পেয়ারের মধ্যে একটি এক দুই পেয়ারের মধ্যেই আছে, সুতরাং এখানে এই পেয়ার দুটির মধ্যে ওভারল্যাপিং হয়েছে। ওভারল্যাপিং হলে কোনো প্রবলেম নাই, তবে মাথায় রাখতে হবে কোন গ্রুপের সকল সদস্য অন্য গ্রুপ দ্বারা অকুপাইড হলে, ওভারল্যাপিং হলে, তাহলে সেই গ্রুপটি আর নেওয়ার দরকার হবে না, সেটিকে রিডান্ডেন্ট গ্রুপ আমরা বলবো, সেটা আমাদের আর বিবেচনায় আনতে হবে না। ছয় নম্বর নিয়মটি হচ্ছে বিপরীত বা কর্ণ গ্রুপ হতে পারে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি বিপরীত বা কর্ণ গ্রুপ, এই কর্নারের এক নিয়ে আমাদের গ্রুপ গঠিত হতে পারে। এই এক, এই এক, এই এক, এই এক, এই আমি আগেই বলেছি কার্নো ম্যাপকে ফোল্ডিং করা যায়। যদি এই কার্নো ম্যাপকে অনুভূমিক এবং উলম্ব বরাবর ফোল্ডিং করি, এই 4 কর্নারের 4টি এক পাশাপাশি চলে আসবে, তখন এই 4টি এক নিয়ে কোয়াড গঠিত হবে। শেষের যে নিয়মটা, গ্রুপের সংখ্যা যথাসম্ভব কম হবে। তার মানে আমরা আগেই বলেছি গ্রুপের সদস্য সংখ্যা সর্বাধিক হতে হবে। যদি বড় গ্রুপ আমরা কনসিডার করি তাহলে গ্রুপের সংখ্যা কম হবে। ছোট ছোট গ্রুপ যদি আমরা বিবেচনা করি যে সিঙ্গেল পেয়ার, তাহলে গ্রুপের সংখ্যা বেশি হবে। কিন্তু নিয়ম হলো গ্রুপের সংখ্যা কম হতে হবে। তার মানে আমাদের সর্বাধিক সংখ্যক ওয়ান নিয়ে গ্রুপ বিবেচনা আনতে হবে। কম সংখ্যক ওয়ান নিয়ে ছোট ছোট অনেকগুলো গ্রুপ বিবেচনা করা যাবে না, সে কথাটি এখানে বলা হয়েছে। মোটামুটি এই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে কার্নো ম্যাপের সাহায্যে খুব সহজেই আমরা বুলিয়ান এক্সপ্রেশন সরলীকরণ করতে পারবো। আমরা এই কার্নো ম্যাপের প্রয়োগটা আমরা দেখে নিব, অর্থাৎ কার্নো ম্যাপের সাহায্যে কত সহজে বুলিয়ান এক্সপ্রেশন সরলীকরণ করা যায় একটু দেখে নিব। এখানে একটি কার্নো ম্যাপ আছে। এই কার্নো ম্যাপের দুটি ভেরিয়েবল, মানে দুই ভেরিয়েবলের কার্নো ম্যাপ। আমি বলেছিলাম 0, 1 আর উলম্ব বরাবর 0, 1, এই দুই ভেরিয়েবলের কার্নো ম্যাপ। 0 মানে হলো অনুভূমিক বরাবর বি বার, 1 মানে বি, আর উলম্ব বরাবর 0 মানে হলো এ বার, 1 মানে হচ্ছে এ। এখানে এই কার্নো ম্যাপ যে দেখানো হয়েছে, এই কার্নো ম্যাপ থেকে বা এই কার্নো ম্যাপটি কোন বুলিয়ান রাশিমালার কার্নো ম্যাপ, সেই বুলিয়ান রাশিমালাটি আমাদের বের করতে হবে, সে কথাটি বলেছে। এখানে একটু খেয়াল করো, এখানে দুটি এক আছে। এই দুটি এক নিয়ে পেয়ার গঠিত হয়েছে। এই পেয়ারে খেয়াল করতে হবে উলম্ব বরাবর এবং অনুভূমিক বরাবর। এই পেয়ারটা আছে উলম্ব বরাবর আছে, ওকে ফাইন। এই পেয়ারে প্রথম সদস্যটি আছে, দেখো প্রথম সদস্যটি আছে 1 এবং দ্বিতীয়টি আছে, সরি, প্রথমটি আছে 0-তে, দ্বিতীয়টি আছে 1, এবং অনুভূমিক বরাবর এই পেয়ারটি বিস্তৃত নয়, এটি উলম্ব বরাবর বিস্তৃত। তার মানে এই পেয়ারটি আমরা একবার অনুভূমিক বরাবর বিবেচনা করব আর একবার উলম্ব বরাবর আমরা বিবেচনা করব। এখন এই কার্নো ম্যাপে যে দুই 1 আছে, তার মানে আমরা উলম্ব বরাবর এই দুই 1 আছে 0 এবং 1 এর মধ্যে। এই 0 এবং 1 এর মধ্যে কোনো কমন কি আছে? কোনো কমন নাই। কোনো কমন না থাকলে আমরা সেটা লিখবো না, কমন যেটা থাকবে সেটাই লিখবো। এবার অনুভূমিক বরাবর একটু খেয়াল করো, এই 1 এর জন্য 1 এবং এই 1 এর জন্য 1, তার মানে দুই 1 এর জন্য অনুভূমিক বরাবর কমন কি? 1, আর 1 মানে অনুভূমিক বরাবর 1 মানে কি? বি। তার মানে আমরা যেটা কমন সেটা লিখবো, আর সেটাই হবে সেই আউটপুট আমার, বা বুলিয়ান রাশিমালা। তার মানে আউটপুট বা বুলিয়ান রাশিমালা হবে শুধু বি। এরপরে আমরা আরেকটি দেখি। এখানে যে বুলিয়ান কার্নো ম্যাপটি দেয়া আছে, এখানে যে 1, দুটি 1 আছে এবং এই দুটি 1 নিয়ে পেয়ার গঠিত হয়েছে, তবে এই পেয়ারটি অনুভূমিক বরাবর বিস্তৃত। অনুভূমিক বরাবর বিস্তৃত একটু আমরা দেখে নেই।
এই দুই উলম্ব বরাবর এই দুই ওয়ানের প্রথম ওয়ানের জন্য উলম্ব বরাবর 0, দ্বিতীয় ওয়ানের জন্য উলম্ব বরাবর 0। তার মানে দুই ওয়ানের জন্য উলম্ব বরাবর কমন কি 0, আর উলম্ব বরাবর 0 মানে কি এবার আমরা সেটা লিখলাম। এবং অনুভূমিক বরাবর প্রথম ওয়ানের জন্য 0, দ্বিতীয় ওয়ানের জন্য 1, কোনো কমন নাই। কোনো কমন না থাকলে সেটা লিখবো না, তার মানে এটার আউটপুট হবে বা বুলিয়ান সমীকরণ হবে শুধু এ বার। এবার প্রশ্ন, প্রদত্ত কার্নো ম্যাপের জন্য বুলিয়ান রাশিমালা লিখতে বলছে। এখানে যে কার্নো ম্যাপ দেয়া আছে, এখানে দুটি গ্রুপ আছে, দুটি পেয়ার আছে। একটি আছে অনুভূমিক বরাবর, আরেকটি আছে উলম্ব বরাবর। প্রত্যেকটা পেয়ারের জন্য রাশি আমরা লিখব এবং শেষে সবগুলো রাশি আমরা যোগ আকারে লিখব, তাহলেই আমার সেই বুলিয়ান রাশিমালা পাওয়া যাবে। তাহলে প্রথম পেয়ারটি আমি বিবেচনা করি, যে পেয়ারটি অনুভূমিক বরাবর লম্বা আছে সেই পেয়ারটি। তাহলে সেই পেয়ারের এই ওয়ানের জন্য উলম্ব বরাবর মান কত 1, এই ওয়ানের জন্য উলম্ব বরাবর মান কত 1, তার মানে দুই ওয়ানের জন্য উলম্ব বরাবর কমন কি 1, আর উলম্ব বরাবর 1 মানে কত এ, উলম্ব বরাবর 1 মানে এ। আমরা সেটা লিখে ফেলেছি। এখানে দেখো অ্যারো দিয়ে লেখা আছে এই পেয়ারের জন্য শুধু এ। এবার উলম্ব বরাবর বিস্তৃত যে পেয়ারটি আছে, এই পেয়ারের প্রথম ওয়ানের জন্য উলম্ব বরাবর 0, দ্বিতীয় ওয়ানের জন্য উলম্ব বরাবর 1, কোনো কমন নাই মানে লিখবো না। এবং অনুভূমিক বরাবর প্রথম ওয়ানের জন্য অনুভূমিক, সরি এটা উলম্ব বরাবর কোনো কমন নাই আমি লিখবো না। অনুভূমিক বরাবর প্রথম ওয়ানের জন্য অনুভূমিক বরাবর 1, দ্বিতীয় ওয়ানের জন্য অনুভূমিক বরাবর 1, তার মানে দুই ওয়ানের জন্য একই সংখ্যা 1, তার মানে আমরা এটা লিখবো। আর অনুভূমিক বরাবর 1 মানে হচ্ছে বি, এই যে আমরা বি লিখেছি। তার মানে এই পেয়ারের জন্য বি এবং এই পেয়ারের জন্য এ, এই দুই পেয়ারের জন্য যে আউটপুট পাবো সেই দুটাকে যোগ আকারে লিখলে টোটাল বুলিয়ান মানে বুলিয়ান রাশিমালা আমরা পেয়ে যাব। তার মানে এই কার্নো ম্যাপের জন্য বুলিয়ান রাশিমালা হচ্ছে এ প্লাস বি। এখানে দ্বিতীয় আর একটি কার্নো ম্যাপ আছে, এই দ্বিতীয় কার্নো ম্যাপেও দুটি গ্রুপ আছে, একটি সিঙ্গেল আর একটি হচ্ছে পেয়ার। কিন্তু কোশ্চেন হলো এখানে কি আমি সিঙ্গেল বিবেচনা করতে পারবো না? কেন পারবো না? আমি বলেছি ছোট কোনো গ্রুপ করা যাবে না। নিয়ম হচ্ছে তুমি এখানে এক আছে, সেই একের পাশে তো আরেকটা এক আছে, তো তুমি সেই দুটি এক নিয়ে পেয়ার গঠন করা বাদ দিয়ে ওয়ান গঠন করবে, তা হবে না। অবশ্যই তোমাকে যথাসম্ভব সর্বাধিক সংখ্যক সদস্য নিয়ে গ্রুপ গঠন করতে হবে। তাহলে তো এখানে দুটি এক পাশাপাশি আছে, তুমি দুটি এক নিয়ে পেয়ার গঠন করা বাদ দিয়ে একটি এক নিয়ে সিঙ্গেল গঠন করবে, তা হবে না। তার মানে এটা রং আউট। এই কার্নো ম্যাপ থেকে যে আউটপুট লেখা হয়েছে এখানে, এটি ভুল আউটপুট, এটা হবে না। আমার সঠিক আউটপুট হচ্ছে এটা। এখন আমাদের বলা আছে এখানে আরেকটি প্রশ্ন, প্রদত্ত সমীকরণের জন্য কার্নো ম্যাপ তৈরি করো এবং সমীকরণটি সরলীকরণ করো। এখানে একটা সমীকরণ দেয়া আছে, বুলিয়ান সমীকরণ এক্সপ্রেশন রাশিমালা দেয়া আছে, y ইকুয়াল a বার b প্লাস a b বার প্লাস a b, এর জন্য কার্নো ম্যাপ তৈরি করতে হবে এবং সমীকরণটি সরলীকরণও করতে হবে। কার্নো ম্যাপ তৈরি করার ফার্স্ট এখানে দেখতে হবে ভেরিয়েবল কয়টা, এখানে ভেরিয়েবল 2টা, তার মানে যে কার্নো ম্যাপ আমরা তৈরি করব সেই কার্নো ম্যাপ হবে 2 ভেরিয়েবলের কার্নো ম্যাপ। 2 ভেরিয়েবলের কার্নো ম্যাপ তো আমরা জানি, তাহলে 2 ভেরিয়েবলের কার্নো ম্যাপ আমরা এখানে ড্র করেছি। এখানে একটু দেখতে হবে, তাহলে এখানে আছে a বার b, a বার b কোন বর্গক্ষেত্রটি?
জিরো মানে বার, তার মানে এই জিরো মানে এ বার আর এই জিরো মানে বি বার, তার মানে এ বার বি, এ বার মানে এই জিরো আর বি মানে হচ্ছে এই যে ওয়ান, এইটা তার মানে এই জায়গায়। তার মানে যেহেতু এই সমীকরণে এ বার বি আছে, সুতরাং এ বার বির জন্য যে বর্গক্ষেত্রটি সেখানে এক লেখা হয়েছে। তারপরে আছে এ বি বার, এ বি বার, এ বি বার দেখো এ মানে এটা, বি বার মানে জিরো, এটা তার মানে এটা, এই যে এ বি বারের জন্য এখানে ওয়ান লেখা হয়েছে। তারপরে এ বি, এ বি মানে এ মানে এই যে উলম্ব বরাবর এ মানে ওয়ান আর অনুভূমিক বরাবর বি মানে ওয়ান, তার মানে এ বি মানে হচ্ছে এই কর্নারের ওয়ান, এই বর্গক্ষেত্রটি হচ্ছে এ বি, তার মানে এ বি মানে এই বর্গক্ষেত্রে ওয়ান লিখবো, আমরা তাই লিখেছি। তার মানে এটি হচ্ছে এই বুলিয়ান সমীকরণের কার্নো ম্যাপ বা কে ম্যাপ। কে ম্যাপ মানে কার্নো ম্যাপ। এই বুলিয়ান কার্নো ম্যাপের সাহায্যে এই বুলিয়ান সমীকরণকে আবার সরলীকরণও করতে বলছে। এখানে তিনটি এক আছে, অনুভূমিক বরাবর আছে দুটি এক পাশাপাশি, আবার উলম্ব বরাবরও আছে দুটি এক পাশাপাশি। এই অনুভূমিক বরাবর পাশাপাশি দুটি এক নিয়ে একটি পেয়ার এবং উলম্ব বরাবর পাশাপাশি দুটি এক নিয়ে আরেকটি পেয়ার গঠিত। তার মানে এই অনুভূমিক বরাবর যে পেয়ার বা এই পেয়ারে যে দুটি এক আছে সেই দুই একের জন্য উলম্ব বরাবর কমন হচ্ছে ওয়ান, আর উলম্ব বরাবর ওয়ান মানে হচ্ছে এ, তার মানে এই পেয়ারের জন্য এ। আর উলম্ব বরাবর বিস্তৃত যে পেয়ার আছে তার জন্য উলম্ব বরাবর কোনো কমন নাই, অনুভূমিক বরাবর কমন হচ্ছে ওয়ান, আর অনুভূমিক বরাবর ওয়ান মানে হচ্ছে বি, তার মানে উলম্ব বরাবর বিস্তৃত গ্রুপের জন্য বা পেয়ারের জন্য হচ্ছে বি, সরলীকৃত রাশিটি হচ্ছে বি। সুতরাং যেহেতু দুটি পেয়ার, সবগুলো পেয়ারের জন্য সরলীকৃত যে রাশি পাবো সেগুলো যোগ আকারে লিখবো, যোগ আকারে লিখলেই আমরা সরলীকৃত সমীকরণটি পেয়ে যাব। তার মানে আউটপুট হবে এ প্লাস বি। সরলীকৃত সমীকরণটি y ইকুয়াল টু এ প্লাস বি। কে ম্যাপ ব্যবহার করে প্রদত্ত সমীকরণটি সরলীকরণ করো। এখানে আমাদের একটা সমীকরণ দেয়া আছে, এটা সরলীকরণ করতে হবে। এখানে দেখতে হবে ভেরিয়েবল কয়টা, ভেরিয়েবল এখানে তিনটা, তার মানে তিন ভেরিয়েবলের কার্নো ম্যাপ আমার লিখতে হবে। আমরা এখানে তিন ভেরিয়েবলের কার্নো ম্যাপ লিখেছি, অনুভূমিক বরাবর লিখেছি এ বি ভেরিয়েবল এবং উলম্ব বরাবর লিখেছি সি ভেরিয়েবল। যেখানে জিরো আছে সেখানে বার দিব, যেখানে জিরো নাই সেখানে বার দিব না। তার মানে ফার্স্ট আছে এ বার সি, তাহলে এ বার সি কোথায় থাকবে, সরি এ বার সি বার, এ বার সি বার কোথায় হবে, এ বার সি বার, এ বার সি বার হবে আমার এটা, এই যে সি বার, সি মানে জিরো, তার মানে এইটা। তারপরে আছে এ বার বি, এ বার বি হবে আমার এ বার বি, এ বারে যে জিরো আর বি মানে এ বার বি, তার মানে সি আমার কোনো কমন রাখা যাবে না, তার মানে এই ওয়ান এই ওয়ান, এবার বি মানে এই দুই ওয়ান, এবার বি, এবার মানে হচ্ছে যে জিরোর জন্য এবার আর ওয়ানের জন্য বি, তার মানে এবার বি মানে এই দুইটা। আর একটা আছে এ বি বার, এ বি বার, এ বি বার, তার মানে অনুভূমিক বরাবর এ মানে ওয়ান থাকতে হবে, বি বার মানে জিরো, তার মানে ওয়ান জিরো, ওয়ান জিরো মানে এই দুইটা। এখানে আমার তিনটি পেয়ার আছে, এই তিনটি পেয়ারের জন্য সরলীকৃত যে রূপ আমরা পাবো সেটা আমরা এখানে প্লাস আকারে লিখবো। আমরা এখানে তাই দেখো আমাদের এখানে প্লাস আকারে লেখা আছে, তার মানে এ বার সি বার প্লাস এ বার বি প্লাস এ বি বার। এখন আবার দেখো এ বার বি প্লাস এ বি বার, এটিকে আবার ওই এক্সক্লুসিভ অর গেটের আউটপুট হিসেবে লেখা যায়। সুতরাং এটিকে, এটা আমরা গত ক্লাসে দেখেছি, তার মানে এ এক্সক্লুসিভ অর
প্লাস এক্সক্লুসিভ অর এবং বি, এটিকে এ প্লাস বি লেখা যায় এবং থাকে এ বার সি বার, তাই লিখেছিলাম। কে ম্যাপ প্রয়োগ করে প্রদত্ত সমীকরণের জন্য কে ম্যাপ তৈরি করো এবং সমীকরণটি সরলীকরণ করো। এটার জন্য কে ম্যাপ আমার হচ্ছে এটা, কারণ এখানে দেখতে হবে ভেরিয়েবল কয়টা, 4টা ভেরিয়েবল, সেজন্য 4 ভেরিয়েবলের কে ম্যাপ আমরা এখানে ডিজাইন করেছি। প্রথম যে রাশিটি আছে এটা এ বার বি বার সি ডি, তাহলে এ বার বি বার সি ডি, এ বার বি বার কোথায় আছে, এ বার বি বার মানে যে 0 0, তারপরে সিডি, সিডি মানে 1 1 হবে, অনুভূমিক বরাবর সিডি আছে, উল্লম্ব বরাবর এ বি আছে, সিডি মানে হচ্ছে 1 1, তার মানে এই যে 0 0 1 1 হচ্ছে এখানে, তার মানে এইটা, এটার জন্য 1। একইভাবে এবার বি সি ডি, এবার বি সি ডি কোন কলামটার নাম, এবার মানে হলো 0 আর বি মানে 1, তার মানে 0 1, তারপরে সিডি মানে হলো 1 1, তার মানে এই যে এইটা 1, দ্বিতীয়টার জন্য এটা। এবার এ বি সি ডি, এ বি মানে হলো 0 1 1, এই যে 1 1, সিডি মানে 1 1, তার মানে এই যে 1 1, এই যে 1 1 এর জন্য এই 1। এ বি বার সি ডি, এ বি বার, এ মানে হচ্ছে 1, বি বার মানে 0, তার মানে এই যে 1 0, তারপরে সিডি মানে 1 1, এই যে 1 0 1 1 মানে এই যে এ পাশে 1 0 আর এ পাশে 1 1 মানে এই 1। এরপর আছে এ বি সি বার ডি বার, এ বি মানে 1 1, সি বার ডি বার মানে 0 0, তার মানে এই যে 1 1 0 0 মানে এই 1। এ বি সি বার ডি, এ বি মানে হচ্ছে 1 1, সি বার মানে হলো 0, ডি মানে 1 1 1 0 1, এই যে 1 1 0 1 মানে এটা, তার মানে এখানে 1। এ বি সি ডি বার, এ বি মানে হচ্ছে 1 1 আর সি ডি বার মানে 1 0 1 1 1 0 মানে এই শেষেরটা, শেষের 1, তার মানে এখানে মোট 8টি এক আছে। এই 8টি এক নিয়ে কি অক্টেট গঠিত হবে, না, গ্রুপগুলো গঠিত হয় হয় অনুভূমিক বরাবর না হয় উলম্ব বরাবর। তার মানে আমরা এখান থেকে দেখে বলতে পারছি অনুভূমিক বরাবর 7টি এক পাশাপাশি আছে এবং উলম্ব বরাবর 7টি এক পাশাপাশি আছে। এখানে একটি এক ওভারল্যাপ হয়েছে, তাতে কোনো প্রবলেম নাই, তার মানে দুটি কোয়াড গঠিত হয়েছে। এখন প্রথম যে কোয়াড, ব্লু কালারের কোয়াডটি আমরা বিবেচনা করি। এই ব্লু কালারের কোয়াডের আমরা অনুভূমিক উলম্ব বরাবর খেয়াল করি, উলম্ব বরাবর আমরা বিবেচনা করি। এই 1 এর জন্য উলম্ব বরাবর মান কত, 1 1, এই 1 এর জন্য 1 1, এই 1 এর জন্য 1 1, এই 1 এর জন্য 1 1, তার মানে 4টি 1 এর জন্যই উলম্ব বরাবর মান হচ্ছে 1 1, আর উলম্ব বরাবর মান 1 1 মানে হচ্ছে এবি। তার মানে আগে আমরা এই ব্লু কোয়াডের জন্য আমরা যা পাবো সেটা হচ্ছে এবি, আমরা লিখে রাখি, এই যে এবি লেখা হয়েছে। এবার রেড সার্কেলের বা রেড যে কোয়াড আমরা এখানে পেয়েছি 4টি এক নিয়ে কোয়াড, এই কোয়াডটি উলম্ব বরাবর বিস্তৃত। এখানে এই 4টি একের জন্য, আচ্ছা, অনুভূমিক বরাবর যে কোয়াডটা আছে এটির অনুভূমিক মানও নিতে হবে। দেখো ফার্স্ট ওয়ানের অনুভূমিক মান 0 0, সেকেন্ড ওয়ানের 0 1, থার্ড ওয়ানের 1 1, ফোর্থ ওয়ানের 1 0, তার মানে অনুভূমিক বরাবর এই 4টি একের কোনো কমন নাই, সুতরাং কিছু লিখি নাই, উলম্ব বরাবর যা কমন ছিল সেটাই লিখেছিলাম। এবার রেড কোয়াড, এই রেড কোয়াডের একটু আমরা বিবেচনা করি। উলম্ব বরাবর ফার্স্ট ওয়ানের উলম্ব বরাবর 0 0, সেকেন্ড ওয়ানের 0 1, থার্ড ওয়ানের 1 1, ফোর্থ ওয়ানের 1 0, তার মানে এই রেড কোয়াডের উলম্ব বরাবর কোনো কমন নাই, মানে আমরা কিছু লিখবো না। বাট এই রেড কোয়াডের অনুভূমিক বরাবর কমন আছে। রেড কোয়াডের ফার্স্ট ওয়ানের জন্য 1 1, সেকেন্ড ওয়ানের জন্য 1 1, থার্ড ওয়ানের জন্য 1 1, ফোর্থ ওয়ানের জন্য 1 1, তার মানে রেড কোয়াডের অনুভূমিক বরাবর 4টি ওয়ানের ভ্যালু হচ্ছে 1 1, আর অনুভূমিক বরাবর 1 1 মানে হচ্ছে সিডি। তার মানে রেড কোয়াডের জন্য আমরা সিম্পলিফাইড টার্ম পাবো হচ্ছে সিডি।
এবং দুটি কোয়াডের জন্য আমরা দুটি রাশি পেয়েছি এবং টোটাল আউটপুট বা টোটাল সরলীকৃত রাশিমালাটি হবে এই দুই গ্রুপের জন্য যে রাশি পাবো সেগুলো যোগ আকারে লিখে দেব। তার মানে ফার্স্ট গ্রুপের জন্য এবি পেয়েছি, সেকেন্ড গ্রুপের জন্য সিডি, এটা যোগ আকারে লিখে দিয়েছি। এটাই হচ্ছে আমার সেই সরলীকৃত সমীকরণ। তার মানে সরলীকৃত সমীকরণটি হবে y = ab + cd। এখানে যে বুলিয়ান সমীকরণ দেয়া আছে, বুলিয়ান এক্সপ্রেশন দেয়া আছে, তার সরলীকৃত রূপ হচ্ছে ab + cd, যেটা আমরা কার্নো ম্যাপের সাহায্যে করলাম। আরেকটি আছে, প্রদত্ত সমীকরণের জন্য কার্নো ম্যাপ তৈরি করো এবং সমীকরণটি সরলীকরণ করো। এখানে 4টি ভেরিয়েবল আছে, তার মানে 4 ভেরিয়েবলের আমার কার্নো ম্যাপ লাগবে, আমরা এখানে লিখেছি। এবং 4টি রাশি আছে, তার মানে a বার, b বার, c বার, d বার, মানে উলম্ব বরাবর আছে ab আর অনুভূমিক বরাবর আছে cd। a বার, b বার মানে 0 0 আর c বার, d বার মানে 0 0। তার মানে ফার্স্ট বর্গক্ষেত্র এখানে 1 বসাবো। a বার, b বার, cd, a বার, b বার মানে 0 0 আর cd মানে হলো 1 1। a বার, b বার, cd 0 0 1 1, এখানে আমরা 1 একটা পাবো। আর a b বার, c বার, d বার, a b বার, a b বার, a b বার মানে হচ্ছে 1 0 আর c বার, d বার মানে হলো 0 0। তার মানে 1 0 এবং 0 0 মানে হচ্ছে এইটা। তারপরে আছে a b বার, c d বার, a b বার মানে 1 0 আর c d বার মানে 1 0 1 0 1 0 1 0 1 0 মানে এই কর্নার। তার মানে এইখানে যে সমীকরণটি দেয়া আছে, এই সমীকরণটি একটি প্রবলেম আছে। তৃতীয় যে রাশিটি আছে, এই রাশিটি একটু ভুল হয়েছে। এই রাশিটি হবে, এই রাশিটি হবে a বার, b বার, a বার, b বার, c d বার। এখানে একটু সমস্যা হয়েছে, এটা কারেকশন করে নিতে হবে। তৃতীয় রাশিটি হবে a বার, b বার, c d বার। ওকে, যদি হয় তাহলে আমরা এরকম কার্নো ম্যাপ আমরা পাবো। এখন এই কার্নো ম্যাপের সাহায্যে এই সমীকরণটি সরলীকরণ করতে বলছে। এখানে দেখে মনে হচ্ছে 4টি এক 4 জায়গায়, তার মানে এদের গ্রুপ গঠন করা যাবে না। বাট আমরা বলেছিলাম কার্নো ম্যাপকে ফোল্ডিং করা যায়। দেখো এখানে সাইডে আমরা দেখিয়েছি এই কার্নো ম্যাপকে ফোল্ডিং করে একটা খামের মতো আমরা করেছি। যদি করি তাহলে এই 4 কর্নারের 4টি এক পাশাপাশি চলে আসবে, তার মানে কোয়াড গঠন করবে। তার মানে এই কোয়াড থেকে আমাদের অনুভূমিক বরাবর কি কমন যায়, উলম্ব বরাবর কি কমন যায়, যেটা কমন যাবে সেটাই লিখবো এবং সেটাই হচ্ছে সরলীকৃত রূপ। তার মানে এখানে গ্রুপ হচ্ছে একটা এবং সেটি হচ্ছে কোয়াড। তার মানে একটু আমরা দেখি এই 4টি একের অনুভূমিক উলম্ব বরাবর কমন কি। এই ফার্স্ট ওয়ানের উলম্ব বরাবর হচ্ছে 1, এই ওয়ানেরও হচ্ছে সরি প্রথম যে 1 উলম্ব বরাবর হচ্ছে 0 0, এই যে 1 উলম্ব বরাবর 0 0, এই 1 উলম্ব বরাবর 1 0, এই 1 উলম্ব বরাবর 1 0। তার মানে উলম্ব বরাবর একটি জিনিসই কমন আছে। এই দুই একের জন্য উলম্ব বরাবর 0 0, এই দুই একের জন্য 1 0, তাহলে কমন কি, শুধু 0। তার মানে উলম্ব বরাবর 0 মানে কি, সেকেন্ড 0, তাও আবার সেকেন্ড 0 থেকে প্রথম মানগুলো হবে এর, দ্বিতীয় মানগুলো হবে বি। তার মানে সেকেন্ড 0টা কমন। সেকেন্ড 0 মানে হচ্ছে বি বার। তার মানে উলম্ব বরাবর কমন নিয়ে পেয়েছি আমরা বি বার। তার মানে এটা আমরা লিখব এই যে বি বার। আর অনুভূমিক বরাবর কমন নিয়ে কত পাওয়া যাবে সেটা আমরা দেখি। এই যে এই দুই একের জন্য অনুভূমিক বরাবর, এই একের জন্য 0 0, এই একের জন্য 1 0, তার মানে কমন কি 0।
আর এখানে সেকেন্ড জিরো মানে হচ্ছে ডি বার, তার মানে কমন হচ্ছে ডি বার, তার মানে বি বার ইন্টু ডি বার। গ্রুপ কয়টা? একটা গ্রুপের মধ্যে দুই দিকে কমন নিয়ে যা পাবো সেটা গুণ আকারে লিখতে হয়, আর একাধিক গ্রুপ থেকে যে সরলীকৃত রাশিগুলো পাওয়া যায় সেগুলোকে যোগ আকারে লিখতে হয়। আর একটা গ্রুপের মধ্যে উলম্ব বরাবর কমন নিয়ে যা পাবো এবং অনুভূমিক বরাবর কমন নিয়ে যা পাবো সেটা গুণ আকারে লিখতে হয়। এখানে যে কোয়াড গঠিত হয়েছে সেই কোয়াডের উলম্ব বরাবর কমন নিয়ে পেয়েছি ডি বার এবং অনুভূমিক বরাবর কমন নিয়ে পেয়েছি ডি বার। সুতরাং এইটাকে যেহেতু একই গ্রুপের জন্য গুণ আকারে লেখা হয়েছে এবং এটি হচ্ছে প্রদত্ত সমীকরণের সরলীকৃত রূপ। This is all for today. Thank you all.